আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম এডু পরিবার প্যারেন্টস ফ্রি সেমিনার। আমরা এটা প্রথমবারের মতো করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আমাদের এই সেমিনারগুলো প্রায়ই হয়। আমরা সাধারণত দুইটা গত এক বছর ধরে কমন কোর্স বা কমন সেশন করিয়ে থাকি। একটা হলো পর্দার মধ্য থেকে আয়। এখানে অধিকাংশ মেম্বার আমাদের এখানে আছেন যারা পুরাতন। আজকে নতুনভাবে কিছু অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন দুইটা অ্যাড দেখে। যে অ্যাডটা আমরা একটু দেখি, সে অ্যাডের মধ্যে কি ছিল, দুইটা প্রশ্নের উত্তর জানার জন্য বেসিক্যালি তারা আজকে এখানে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেছেন। প্রথমটা ছিল, সন্তানের সাথে পড়বে এবার বাবা মা। এই শিরোনামে আমাদের একটা অ্যাড দেওয়া ছিল, যারা ফেসবুকে এই ক্যাম্পেইনটা বা অ্যাড বিজ্ঞাপনটা দেখেছেন। দ্বিতীয়ত ছিল, সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, সমাধান এডু পরিবারে। এই দুইটা অ্যাড কারা কারা দেখেছেন ফেসবুকে অথবা কারো কাছে শুনেছেন, একটু যদি আমাকে কমেন্টস করে বলতেন যে আমি এটা দেখেছি। যারা দেখেছি আপনি জাস্ট ওয়াই লিখতে পারেন, আর যারা জাস্ট পুরাতন আছেন তারা এন লিখতে পারেন, তাই বুঝে নেব, বা ও লিখতে পারেন। আচ্ছা, এক ওয়াই ওয়াই ওয়াই, যারা যারা অ্যাডটা দেখেছেন সেইটা আমি চাচ্ছি। ওল্ড ও, যারা ওল্ড আছেন আমাদের স্টুডেন্ট তারা ওল্ড লিখবেন বা ও লিখবেন। ওয়াই মানে আমি ধরে নিব যারা এই অ্যাড দুইটা দেখেছেন। ওকে, তার মানে দেখতে পাচ্ছি নতুন পুরাতন মিশিয়ে আমাদের এখানে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে জানার চেষ্টা করব আসলে এই দুইটার উত্তরটা কি, বা এখানে আমরা কি বোঝানোর জন্য আপনাদেরকে এটা বিজ্ঞাপন দিয়ে আজকে শুক্রবারের দিন ব্যস্ততার সময় সবার একটা ফ্রি টাইমটাকে আবার আমরা এঙ্গেজিং করেছি, সময় আপনাদেরকে নিচ্ছি আপনাদের কাছ থেকে। এটার উত্তরটা যেন আপনাদেরকে দিতে পারি বা বোঝানোর চেষ্টা করতে পারি। তাহলে ইনশাল্লাহ আমি আগামী 30 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাকে একটু অনুমতি দিবেন, আগামী 30 মিনিট একবার ঘড়ি ধরে, ইনশাল্লাহ 8টা 50 বাজে, এখন 49 বাজে। 30 মিনিট হলে তাহলে 9টা 20-এর মধ্যে ইনশাল্লাহ আমি আমার এই দুইটার সঠিক উত্তর আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো। সর্বাত্মক চেষ্টা থাকবে আমার। আশা করি ভালো লাগবে সেশনটা, এঙ্গেজিং থাকবে, এবং বেশ কিছু শেখার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আগামী 30 মিনিটকে আমি আপনাদের কাছে পেতে পারি? অনুমতি নিয়ে শুরু করছি যে আপনারা 30 মিনিটকে আমাকে একটু দেয়া যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই বলছে জি দেয়া যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি। তা আমি, আমার পুরাতন যারা আছেন আমাকে চেনেন, আমার নতুনদের জন্য জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার নাম এমডি ইব্রাহিম হোসেন, মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, এডুকেশন কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। এটার বাইরেও পরিচয় আছে, আমি ছোটখাটো বিজনেসের সাথে জড়িত আছি, এবং প্রতিটা বিজনেসের সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছে। শুধুমাত্র ব্যবসা বলতে যেটাকে বোঝায় যে ব্যবসা মানে মুনাফা তৈরি করা, এরকম না। সামাজিক কাজে অংশগ্রহণ করার যে ব্যবসাগুলো থাকে, সোশ্যাল বিজনেস যেটাকে বলে, সেটার সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত আছি। এবং আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে দেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টের সাথে আমার সময়টা কাটানোর। সেদিক থেকে আমি আসলে এই এডুপরির সাথে যুক্ত আছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আমার এই ছোট্ট পরিচয় দিয়ে এখন আমি আপনাদের 30 মিনিটের সময়টা শুরু করছি। আশা করি এই 30টা মিনিট একটু নীরবতার সাথে দেখা, প্রতিটা কথা শোনার চেষ্টা করে, এর মধ্যে অনেক কিছু উত্তর আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। প্রথমে আমি যে স্লাইডটা দিয়ে শুরু করছি, যে কথাটা প্রত্যেক বাবা মা এখানে যারা আছেন, আমি মনে হয় 90% এখানে অডিয়েন্সের মধ্যে বাবা মা সবাই আছেন। কারো বাচ্চার বয়স হয়তো 2-3 বছর, 5 বছর, অথবা কারো অধিক বছর, তবে সবাই অ্যাভারেজ বাবা মারাই আজকে এখানে আছেন। তো প্রথমে বলি যে ট্যালেন্ট কোনো ম্যাজিক নয়, বাবা মার নিবিড় পরিচর্যায় পরিপূর্ণ বিকাশ ঘটে। এই কথাটার ব্যাখ্যাটা একটু পরে আপনারা জেনে যাবেন, যে ট্যালেন্ট করতে যে আমার বাচ্চাটা একটু কম বোঝে, আর একজনের বাচ্চাটা একটু বেশি বোঝে, এই কারণে আমি আমার বাচ্চাকে অন্যর বাচ্চা থেকে পিছিয়ে রাখি। অথবা আমার বাচ্চা বেশি বোঝে, অন্যর বাচ্চা কম বোঝে, আমার বাচ্চাকে তার বাচ্চার চাইতে এগিয়ে রাখি। এই যে মেন্টালি আমাদের মন মানসিকতা থাকে, আসলে এগুলোর কোনো ভিত্তি আদৌ আছে কিনা আজকে সেশনটা একটু 30 মিনিট পরে আমি পুরো উত্তরটা সব বাবা মার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে একটু ব্যাখ্যা করে চলেন। তো প্রথমে আমরা একটু চিন্তা করি যে আমাদের এই আদরের সন্তানেরা আমাদের সমাজে কি কি ধরনের বাবা মাকে ফেস করে। আমি এটা বলতে চাচ্ছি যে আমার সন্তান আছে, দুইটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরও কারো না কারো কোনো মেয়ে আছে, কারো ছেলে আছে, কারো উভয় আছে। তো এই যে আমাদের সন্তানেরা আছে, আসলে আমাদের সন্তানেরা আমাদের যে সমাজটা বাংলাদেশের প্রেক্ষাপটে, এক একটা সমাজের বাবা মার ক্যারেক্টার, তাদের উপস্থিতি এক এক রকম। তা আমরা একটু দেখি আসলে আমাদের সমাজে বাবা মারা কি ধরনের মানে টাইপের আছে, কি ধরনের আছে, এবং আমাদের সন্তানেরা কি কি ধরনের বাবা মাকে ফেস করে। তো একটু দেখার চেষ্টা করি। তো আমি বলছি এটা মোটা দাগে 9 ধরনের ফ্যামিলি আছে। 9 ধরনের ফ্যামিলি যা আছে, যে এই ফ্যামিলির মধ্যেই আমাদের সন্তানেরা বড় হচ্ছে। তাই একটু দেখার চেষ্টা করি আসলে
কোন কোন ধরনের বাবা মা আমাদের সন্তানেরা ফেস করছে রেগুলারলি। প্রথমত দেখেন, কর্মব্যস্ত বাবা মা। আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। কর্মব্যস্ত বাবা মা বলতে বোঝাচ্ছি বোথ ওয়ার্কিং প্যারেন্টস, এই উভয় বাবা মা এখানে কাজ করেন। আমি বলছি বাবা মা দুজনেই চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, বা অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন। সন্তানের প্রতি যে সরাসরি সময় এনারা দিতেই পারেন না, আবার এটা না গৃহ শিক্ষক রাখেন বা টিউটর উপর নির্ভর করে থাকেন। সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খুব বেশি একটা আপডেট তাদের কাছে নেই। তারপরে সন্তানের ডিজিটাল আসক্তি, পড়াশোনার প্রতি অনাগ্রহ ধরা পড়তে তাদের অনেক দেরিতে যা ধরা পড়ে, কারণ তারা এত ব্যস্ত থাকে, সন্তানকে তারা ছেড়ে দিয়ে বসে থাকে। টিউটারও দেখাশোনা করে, বাড়ির অন্য অন্য গার্জিয়ানরা দেখাশোনা করে। অ্যাকচুয়ালি বাবা মা এতই ব্যস্ত যে তাদের দেখার সময় হয় না। এটা এক ধরনের। আপনার একটু ধরনগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আমি কিন্তু এই ধরন 9টা শেষ করার পরে জিজ্ঞাসা করব এই 9 ধরনের বাবা মার মধ্যে আপনি কোন ধরনের বাবা মা। এই উত্তরটা কিন্তু আপনাকে দিতে হবে, একবার অনেস্ট অপিনিয়ন দিবেন। আপনি যে টাইপের বাবা মা হন না কেন, এটা আপনার জন্য ভালো লাগবে যে আসলে আমি কোন ধরনের বাবা মা আমার সন্তানের কাছে। তো প্রথম হলো বাবা মা উভয় চাকরি করেন, এটা এক ধরনের বাবা মা। দ্বিতীয় ধরনের বাবা মা হচ্ছে একক দায়িত্বপ্রাপ্ত মা, এটা বাবার কথা রাখিনি। বাবা চাকরি ব্যবসা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, মা সন্তানের পড়াশোনা পারিবারিক দায়িত্ব মানে উনি সামলান। মা সাধারণত সন্তানের পড়াশোনা তদারকি করেন, সর্বোচ্চ ভালো ফলাফল চাওয়া বা পাওয়ার জন্য চেষ্টা করেন, সন্তানের একাডেমিক পারফরমেন্স নিয়ে উদ্বিগ্ন থাকেন, এবং অতিরিক্ত চাপও তিনি চাপ প্রয়োগ করেন, "এই বাচ্চা পড়ো পড়ো।" তা একান্ত মায়ের উপর সবকিছু নির্ভর করছে। তো এটা এক ধরনের বাবা মা। 3 নম্বর একটু কঠোর শাসনকারী, যেটা স্ট্রিক্ট প্যারেন্টস। সন্তানকে কঠোর নিয়মের মধ্যে রাখেন, মানে অতিরিক্ত যে বাইরে মেশা, বন্ধু বান্ধবের সাথে ঘেঁষা, বিনোদন দেখা, ঘোরাঘুরি করা, খেলাধুলা করা, এগুলো না, মানে পড়াশোনার বাইরে অন্য কিছুতে তার মনোযোগ দেওয়া চলবেই না। এটাও তাদের স্ট্রিক্ট নির্দেশনা। সন্তানের শৈশব আনন্দময়, অভিজ্ঞতা কম থাকে বেসিক্যালি, কারণ একটু বড় হচ্ছে, পড়াশোনার চেয়ে প্রেসারে পড়ে যাচ্ছে। যার ফলে সৃজনশীল বলতে যেটা বোঝায় মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। হয়তো তারা বুঝতেই পারছে না, কারণ ওটা তো ভালো রেজাল্ট সে ব্যস্ত আছে। সন্তানের ব্যর্থতা সহজে মেনে নিতে পারে না, কেন তুমি ফার্স্ট হইলে না, কেন তুমি 10-এর মধ্যে থাকবে না, কেন তোমার রোল পাস হইল না, এক হইল না, এগুলো নিয়ে তাদের মানসিক চাপের মধ্যে বাচ্চাদেরকে রাখেন। এটাও এক টাইপের বাবা মা আছেন। 4 নম্বর অতিরিক্ত প্রশ্রয় দেওয়া বাবা মা। এটা আবার অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছে বলতে সন্তানকে সব সময় আগলে রাখেন, সুরক্ষিত রাখেন আর কি। তার সব প্রয়োজন নিজেরাই দায়িত্ব নিয়ে মেটানোর চেষ্টা করেন, কষ্ট হচ্ছে তবু সন্তানকে বুঝতে দিচ্ছেন না, নিজের কষ্ট করে খেয়ে না খেয়ে বাচ্চার চাহিদা পূরণ করছেন। এটা এটা হচ্ছে কি প্রশ্রয় দেওয়ার মধ্যে বলছি আমি। সন্তান নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, কারণ তার বাবা মা সবসময় পাশে থাকে। এই ধরনের ফ্যামিলির সন্তানেরা বিয়ের আগ পর্যন্ত বিয়ে করতে যাবে, চাকরির খবর নাই, 26-30 বছর হয়েছে এখনো বাবা মার কাঁধে বসে খাচ্ছে। এটা হলো অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার বাবা মার কথা বলছি। আর এক ধরনের বাবা মা উদাসীন বা ব্যস্ত বাবা মা। উদাসীন মানে যে সন্তানের পড়াশোনা বা দৈনন্দিন জীবনে বেশি একটা আগ্রহ নাই। এটা এখন কেন হয় এটা জানা মুশকিল, যাই হোক আছে এ ধরনের বাবা মা সমাজে অহরহ। সন্তান নিজের মতো করেই বড় হয়, অনেক সময় এই যেহেতু এককভাবেই বড় হয়, দিক নির্দেশনা সঠিক থাকে না, এই জন্য অনেক সময় বিপথে যায়, কোনো সময় ভালো থাকে। সন্তানের বন্ধুদের বা শিক্ষার পরিবেশের উপরে কোনোভাবে বাবা মার নজরদারিও থাকে না। তাই উদাসীন বাবা মা বলতে পারেন এটা, নেগলিজেন্সি প্যারেন্টস। আর একটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বাবা মা, এটা আবার দেখছে অ্যাম্বিশিয়াস প্যারেন্টস। সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উচ্চ পদস্থ চাকরিজীবী বানাবো, প্রচন্ড চাপের মধ্যে রাখেন। তার অ্যাম্বিশাস ছোটকাল থেকে এইভাবে থাকে। সন্তানের যদি ব্যক্তিগত নিজের স্বপ্ন ইচ্ছার কথাও থাকে, এটা গুরুত্ব নাই তাদের কাছে। মানে শুধু নিজেদের চাওয়া পাওয়াকেই তারা বাস্তবায়ন করতে থাকে। সন্তান অনেক সময় নিজের পছন্দের বিষয় থেকে দূরে সরে যায় এবং হতাশায় ভোগে এই সব ফ্যামিলির বাচ্চারা, কারণ বাবা মার প্রেশার চাওয়াটাই তাদের কাছে মূল্য থাকে সব সময়। আর একটা হচ্ছে বন্ধু সুলভ বাবা মা। এই যার ফ্রেন্ডলি প্যারেন্টস বলতে পারেন, যে সন্তানের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলে ছোটবেলা থেকে, তার সাথে খোলামেলা আলোচনা করে, পড়াশোনা সহ ব্যক্তিগত সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তানের মতামতকে প্রায়োরিটি দেন, শোনেন। সন্তানকে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বাবা মাকে সমস্যার সমাধান নিজে থেকেই বলতে পারে, তখন আর তাকে কোনো কিছু করতে হয় না। বাচ্চাই বলে, আব্বু আমার এটা হয়েছে, আম্মু আমার এটা হয়েছে, ক্লাসে আজকে এটা হয়েছে, বান্ধবী আমার এটা কইছে, অমুক আমাকে এটা বলেছে। ফ্রেন্ডদের মতো ব্যবহার পায়, তো এই জন্য তাকে খোলামেলা বলতে পারে। এই জন্য আরেকটা যদি ওই যে শাসনের মধ্যে রাখতো, অনেক সময় বলছে কি এটা কেন হইলো, কি হইলো, আমি এটাকে বাবা মাকে বলি কি তারা মন করবে, নানান ভাবে তারা একটা টেনশনে থাকে। তাহলে এটা হচ্ছে বন্ধু সুলভ বাবা মা। 8 নম্বর হচ্ছে কি, যে আমার প্রযুক্তি প্রেমী বাবা মা, একটু ডিজিটাল বাবা মা বলতে পারেন। সন্তানের পড়াশোনা ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন ই লার্নিং যা আছে, বলতেছে তোমরা ইউজ করো, আমি তোমাকে টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, তোমার জন্যই আমি কষ্ট করছি। তুমি ডিজিটাল থাকবা, আধুনিক থাকবা, সবসময় পিছায় পড়বা না, ইন্টারনেটকে ব্যবহার করো। এরকম সবসময় আধুনিকের মধ্যে রাখেন। অনলাইনে ক্লাস করাতেও আপত্তি নাই, ইউটিউব টিউটোরিয়াল দেখতেও আপত্তি নাই। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে উনি সমর্থন করেন, অ্যাপ্রিসিয়েট করেন, যে বাচ্চা যেন তার একেবারে আধুনিক পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে। এটা হলো প্রযুক্তিপ্রেমী বাবা মা।
লাস্ট ওয়ান হচ্ছে সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাবা মা, ট্রেডিশনাল এবং রিলিজিয়াস প্যারেন্টস, যে সন্তানের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় শিক্ষার উপর তারা জোর দেন, আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখতে চান, সন্তানকে একটা আদর্শ ও নৈতিক চরিত্র গঠন জন্য উৎসাহিত করেন। তাহলে আমরা মোটামুটি যদি সামারি করি, 9 ধরনের দেখেন। এক হচ্ছে কর্মব্যস্ত বাবা মা, দুই হচ্ছে একক দায়িত্বপ্রাপ্ত মা, তারপরে হচ্ছে তিন হচ্ছে কঠোর শাসনকারী বাবা মা, চার হচ্ছে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া বাবা মা, পাঁচ হচ্ছে উদাসীন বাবা মা, ছয় হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বাবা মা, সাত হচ্ছে বন্ধুসুলভ বাবা মা, আট হচ্ছে প্রযুক্তিপ্রেমী বাবা মা, আর সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাবা মা। এখন এই যে 9 ধরনের বাবা মা আরো আছে, আমি মোটা দাগের কথা বলেছি। এই 9 ধরনের বাবা মার মধ্যে আমরা আজকে যারা আছি বাবা মা আছি, যে সন্তান যে বয়সী হোক না কেন, একটু যদি কমেন্টসে দেখেন তো একজন কি 2 7 9, তার মানে আপনারা 2 9 7 9, 2 7 7 9। আচ্ছা, একের অধিক যারা বাবা মা আছেন কনফিউজ হয়ে যাচ্ছে আসলে তারা 3 4টা রোল একসাথে পেলে কিভাবে করেন, করতেও পারেন, অসুবিধা নেই। একজনকে অনেক রোল পেলে করতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম, যারা একের অধিক রোল পেলে করেন, একের অধিক দায়িত্ব নিয়ে থাকেন, তাদেরকে আসলে অতিরিক্ত শুভেচ্ছা জানাতে হচ্ছে যে আমি কিভাবে। একজন বলছে 8 9 ধরেন, তো প্রযুক্তিপ্রেমী বাবা মা সাংস্কৃতিক এবং ধর্মবোধের সাথেও সঙ্গতি রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই তার নিজস্ব মতামত। এই যে আমরা বাবা মা কি ধরনের আছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এটা কি একটু কেমন মনে হচ্ছে না? আমি এতদিন কি এভাবে কখনো ভাবছি যে আসলে আমি কোন ধরনের বাবা মা আমার বাচ্চার কাছে, অথবা আমাদের সোসাইটিতে যেভাবে রানিং বাবা মারা কাজ করে সেই তুলনায় আমি যে এটা জানার একটা চেষ্টা করা, আপনাদেরকে ধরিয়ে দেওয়া যে আসলে আমরা এই মোটামুটি এই 9 টাইপের মধ্যেই কেউ না কেউ কানেক্টেড আছি। আচ্ছা, এখন এই থাকা কি দোষের, বা এর মধ্যে যদি আমি নাও থাকি তাতে কি আমার দোষের? আচ্ছা, সেটার উত্তর হলো একটা কথা, সেটা আমরা একটু চলে যাই, একটা পরিবার সম্পর্কে ডকুমেন্টারি আপনাকে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। খুব ছোট্ট একটা এবং খুব মিনিংফুল একটা ডকুমেন্টারি, এটা সবার বাবা মার দেখা উচিত। পরিবারকে নিয়ে আমরা সবাই তো ভাবি, বাবা ভাবেন, মা ভাবেন, উভয়ও ভাবেন। তা আসলে আমরা নানান এই যে 9টা শ্রেণী যে যাই থাকি না কেন, পরিবার থেকে যে আমাদের কানেকশন, মানে প্রত্যেকটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট থাকা, শুধুমাত্র পরিবার কেন্দ্রিক না, আমরা একটু ভিন্ন ভিন্ন, স্বামী খুব ব্যস্ত, ওয়াইফ ঘর সামলান, স্বামী স্ত্রী উভয় ব্যস্ত, সন্তান আলাদা মতো হয়, যে 9টা আমি সংক্ষিপ্ত বলেছি। একটা ডকুমেন্টারি দেখাবো, এখানে একটু কিছু মিনিং দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সেইটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো আসলে এখান থেকে আমরা কি বুঝি। এটার নাম হলো দি অবিটরি। এটার বাংলা যদি করি যে মৃত্যুর পূর্বে একটা মেসেজ পাওয়া, যে একটা আমাদের লাইফটা কোন স্টাইলে চলছে অ্যাভারেজে, সেটার একটা আসলে আমরা কোথায় আছি, স্ট্যান্ডে আছি, সেটা একটু বোঝার জন্য। এটা ফ্যামিলি কেন্দ্রিক একটা ডকুমেন্টারি, ছোট্ট ডকুমেন্টারি, এটা আমাদের লেসনের একটা পার্ট। তা আমি আপনাদেরকে এটা প্লে করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, এরপরে আমি জিজ্ঞাসা করবো কিছু প্রশ্ন ডকুমেন্টারি থেকে। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। একটু দেখেন সবাই। আপনার মনে হয় একটু সাউন্ডটা দেখতে পাচ্ছেন না, না? সাউন্ড কি দেখা যায়? ভিডিওটার সাউন্ড কি শোনা যায়? আচ্ছা, একটু মেসেজ দেখছেন, আচ্ছা আমি সাউন্ড দেওয়ার ব্যবস্থা করছি, সাউন্ডটা পেয়ে একটু ভালো লাগবে। আচ্ছা, একটু জাস্ট আমি একটু আপনাকে সাউন্ডটা দিচ্ছি যাতে একটা মিনিংফুল জিনিস দেখতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, আমি এখন আবার একটু দিচ্ছি, আপনাদের যেহেতু সাউন্ড ছিল না, এখন আশা করি পাবেন। মানে প্রতিদিন ঘুম থেকে তার রেগুলার রুটিন, 7টায় 7:30টায় ঘুম থেকে ওঠে, সেটার আসলে শুরুটা হচ্ছে এভাবে। পাপা,
स्कूल में ना हमको हिप हॉप सिखा रहे हैं। स्टेप दिखाओ। नहीं बेटा, बाद में। अरे पापा कहाँ हैं? राजू, at least give me a hug before leaving. Come on. जिया, जिया, जी। फोटो आया मेरा न्यूज़पेपर में, ऑबिटरी में। 1 अप्रैल अग्रीड, मगर ऐसा मजाक जिसने भी किया, I'm going to fix him. हेलो, I'm talking to you, not to दादी, काका, आप लोग यहाँ क्या कर रहे हो? जिया, for you. जिया, क्या मजाक है ये? मेरा गेम ओवर। पर मैं कैसे मर सकता हूँ? अभी तो कितना कुछ बाकी है। जय, जय बेटा। जय, शो मी द डांस स्टेप। जय, जय, चलो आज मैं भी साथ में डांस करूं। जय, जिया, गिव मी अ हग। तुम मुझे देख सकती हो ना जिया? भगवान, क्या आप मुझे एक दिन और दे सकते हो? आई जस्ट वॉन्ट टू हग माई वाइफ एंड डांस विद माई सन। प्लीज गो, प्लीज। उसके बाद मार देना प्लीज गॉड, एक दिन। प्लीज गॉड, प्लीज, एक दिन। क्या हुआ? कुछ नहीं, सो जाओ, सो जाओ, सो जाओ। सॉरी सॉरी, सो जाओ। You're living life 9 to 5. Before you know you're 95. Stuck in an endless routine.
You never know what could have been. Live it, love it before you kick the bucket. Life has no replay. Carpe diem seize the day. 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 Live it, love it before you kick the bucket. Life has no replay. Carpe diem seize the day. 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 আচ্ছা, ভিডিওটা মনে হয় দেখা শেষ হয়েছে। আচ্ছা, এই ভিডিওর মেসেজটা কি বুঝতে পারি আমরা, যদি একটু আহ, কি দেখা যায় চ্যাটে, একটু যার মনে যা আসে লিখতে পারেন। যে এই মেসেজটা আমাদেরকে কি দেয়, একটা ফ্যামিলির আমরা যারা এত ব্যস্ত থাকি, যারা আমাদের সন্তানকে সময় দিতে পারি না, আমাদের সহধর্মীদেরকে সময় দিতে কষ্ট হয়, এই ভিডিওটা একটা মেসেজ আছে, তাই না? এই মেসেজটা আমাদেরকে কি দিচ্ছে, ইমোশনালি একটা বিষয়, যে আমরা এতটাই ব্যস্ত থাকি, 9টা 5টা হতে পারে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হতে পারে। সবচেয়ে বড় প্রায়োরিটি দেখেন, ফ্যামিলির বাইরে তো কোনো কিছু নাই, যার জন্যই তো এত কিছু করা। একটা ফ্যামিলির সুখের জন্যই তো যে যার জায়গায়, বাবার জায়গায় বাবা, মায়ের জায়গায় মা, সন্তানের জায়গায় সন্তান, সবকিছু ফ্যামিলি কেন্দ্রিক, হ্যাঁ, ফ্যামিলি ওরিয়েন্টেড। ব্যস্ততার মধ্যে এই জিনিসটা অনেক সময় ভুলে যাওয়া হয়, বা ভুলে যাই আমরা নানান কারণেই। এটাকে একটু আসলে মনে করানোর জন্য এটা করা, যে আসলে একটা আমাদের এন্ডিং ডেটা কি, যে কারো না কারো এখানে যে কোনো সময় আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো যে ফ্যামিলির জন্য এত কিছু করছি, সেই ফ্যামিলির জন্য আমি কতটুকু দিয়ে যাচ্ছি, যদি আমি বাবা মা হই আমার সন্তানের জন্য কতটুকু কি করে যাচ্ছি, অথবা আমি আমার নিজের জায়গায় কিভাবে লাইফটাকে লিড করছি। এই যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া আখিরাত পাশাপাশি রেখেছেন, কিন্তু উভয়ের মধ্যে ব্যালেন্সিং, কোনটা প্রায়োরিটি, কোনটা কিভাবে চলতে হবে আমাদের লাইফের জন্য, এন্ডিং এ কি রেজাল্ট আছে, সব কিছু কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে। যারা আমরা বাবা মা এখানে আছি, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মে একটা ব্যালেন্সিং আছে, এটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আসলে কি করতে হবে, কি করা উচিত। তো এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে আমরা দুইটা মেসেজ কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি। একটা হচ্ছে, দেখেন একটু মনে করে যে ভিডিওটার সাথে রিলেট করতে হবে, সন্তানের সাথে পড়বে এবার বাবা মা। যে সন্তানকে নিয়ে আমরা এত প্রত্যাশা করি, যাকে নিয়ে স্বপ্ন দেখি, যে সন্তান আমার ভবিষ্যতের একটা কি হবে, সম্বল হবে, এরকম আশা রাখি, যে সন্তান আমার বড় হয়ে আমার খুঁটি ধরবে, হাল ধরবে, এরকমই তো বাবা মা হয়ে আমরা প্রত্যাশা করি, তাই না? তো সেই সন্তানকে আমি কতটুকু সময় দেই, এটা কিন্তু বোঝার একটা বিষয়। তো এই সন্তানের সাথে বাবা মা কেন পড়বে, আসলে পড়া মানে বাবা মাকে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। এটাতে বোঝাতে চাচ্ছে দিন শেষে ফ্যামিলি কেন্দ্রিক, সবকিছুই তো ফ্যামিলির জন্য। আমার ব্যস্ততার মাঝে যেন আমার বাচ্চাকে আমি সময় দিতে পারি, বাচ্চার ভালো মন্দটা যেন আমি চিন্তা করতে পারি, ওকে প্রপার যেন গাইড করতে পারি। এরকম একটা জিনিস আপনাদেরকে এই ভিডিওর মধ্যে মেসেজ দেওয়া, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের বর্তমান দুনিয়াতে, যেভাবে ব্যস্ততার মধ্যে বসবাস করি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে। এটাকে আমাকে আসলে মোকাবেলা অনেক কঠিন একটা কাজ। তো এই যে এডু পরিবার, যেটা আমরা যে কারণে মেসেজ, এডু পরিবার বাবা আমার এই চ্যালেঞ্জগুলোকে বুঝে একটা সঠিক সমাধান দিতে প্রস্তুত। কিভাবে আমরা এই জিনিসটাকে, ভিডিওতে একটা মেসেজ তো আছে, আবার একটা জিনিস আমি দেখাবো, এটা ছোট্ট একেবারে 2 মিনিটেরও কম সময়ের একটা ভিডিও। এগুলো অনেক কিছু আছে, কিন্তু আমরা তো সময়ও না এগুলো দেখার, যেখান থেকে যে মেসেজগুলো আছে। যদি কোরআনের তাফসির যারা একটু পড়েন, যারা শোনেন, আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলা, যেটা সূরা নাজমের মধ্যে আছে, যে আল্লাহ তাআলা অনেকবার অনেক জায়গায় যে আমাদেরকে বোঝানোর জন্য উপমা রেখেছেন, কোরআনে উপমা মানে উদাহরণ রেখেছেন, এক্সাম্পল রেখেছেন, ঘটনা দিয়েছেন, নবীদের ঘটনা, বনী ইসরায়েলের ঘটনা, এক ব্যক্তির মানে অনেক রকম ঘটনা, নবীদের ঘটনার সাথে আরো ওই সমসাময়িক অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উদ্ধৃতি দিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য, সেখান থেকে আমাদেরকে মেসেজ নেওয়ার জন্য, সেইভাবে আমাদের লাইফটাকে সেটেল করার জন্য, গোটার জন্য। তো যাই হোক,
আমরা এগুলো থেকে একটা মেসেজ বা আমরাও কিছু করতে চাচ্ছি যেটা এককভাবে করা সম্ভব না। সবার সহযোগিতা, আমরা নিজেরা তো আছি, আমরা শুধু নিজেরা কাদের নাকি সহযোগিতা করতে চাচ্ছি। আমাদের এই ছোট্ট ছোট্ট সহযোগিতায় সমাজকেও বদলে দিতে পারে, একটা দেশকে বদলে দিতে পারে। একটা এটাই যে আমরা একটু সহযোগিতা যদি মেন্টালিটি হই, একজন আরেকজনকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেই, তাহলে এটা কতটা এফেক্ট হতে পারে এটারও কিন্তু অনেকটা ডকুমেন্ট। এটা মাস 2 মিনিটেরও কম সময়। ভালো লাগবে দেখে আপনাদেরকে দেখাচ্ছে যেখান থেকে মেসেজ। সেমিনারে তো বক্তব্য শোনাটা বড় না, আমরা কি শিখছি এখান থেকে সেইটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, 2 মিনিট আপনাদের সময় নষ্ট হবে না, আশা করি ভালো লাগবে এটা। একটু আমি প্লে করে দিচ্ছি।เขาจะได้อะไรถ้าเขาทำแบบนี้ทุกวันเขาจะไม่ได้อะไรเลยไม่ได้รวยขึ้นไม่ได้ออกทีวีไม่มีใครรู้จักไม่ได้มีชื่อเสียงที่มากขึ้นเพราะสิ่งที่เขาได้คือได้แค่ความรู้สึกได้เห็นความสุขได้เข้าใจได้ความรักได้ในสิ่งที่เงินซื้อไม่ได้ได้โลกที่สวยงามกว่าเดิมในชีวิตคุณอะไรคือสิ่งที่คุณต้องการมากที่สุดไทยประกันชีวิต এই যে দেখেন, এই যে একটা ভিডিও ডকুমেন্টারি দেখেন, এটাই রেসপন্স আমাদের দেখেন। একটা মানুষ তার খুব ধনী না, কিন্তু সে হয়তো অল্প বেতনে কিছু হয়তো জব করেন, সেখান থেকে যে তার সেভিংসটা আবার যে খরচের টাকাটা আছে সেটা দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট জায়গায় হেল্প কন্ট্রিবিউট করতেছেন। এই কন্ট্রিবিউটটা কত পরিবারে কত পরিসরে এটা পরবর্তীতে হচ্ছে, ইম্প্যাক্ট করতেছে সমাজের জন্য, বা তার নিজের আশেপাশে যে হ্যাপিনেসটা তার আছে, দিন শেষেটা কি হ্যাপি থাকা, ভালো থাকা, খুশি থাকা না শান্তি থাকা, সেই জিনিসটা দেখেন এটার মধ্যে কিন্তু ফুটে উঠেছে আসলে। এই মূল্যবোধগুলো আমরা তো কোথায় পাবো? আমাদের তো আসলে এগুলোর মানে অভ্যাস নেই, তো আমরা চর্চা করি না যে আমরা এই যে ছোট ছোট উদ্যোগটা নিলে পরে অনেক কিছু বড় কিছু করা যায়। এখন তো সব তো বিজনেস মেন্টালিটি, সব কিছুর মধ্যে ব্যবসার একটা ব্যাপার স্যাপার থাকে, মানে সহযোগিতা এগুলো বাদ, এগুলোর চিন্তা এখন মানুষ আনতে চায় না, হয়তো মনে করে। দেখবেন এই
ক্লিপের মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু এই যে জন্য টাকাটা দিচ্ছে বাচ্চাকে পড়াশোনা করার জন্য, ও মনে করছে যে এটা অহেতুক, একটা বৃদ্ধ মানুষটা মনে করছে দোকানে যে দেখাচ্ছে সিনটা, যে এই টাকাটা অহেতুক দিচ্ছে। আমরা অনেক সময় এই ক্ষেত্রে দান দক্ষিণা যদি রাস্তাঘাটে করি, ধর ফালতু খরচ, এগুলো এটা হচ্ছে এটা ব্যবসা করে, এটা আসলে প্রেক্ষাপটে এরকম। অধিকাংশ আমাদের ঢাকা শহরে যেটা হয়, ভিক্ষুককে সঠিকভাবে চেনাও মুশকিল, কিন্তু ডকুমেন্টের মূল জিনিসটা ছোট সহযোগিতা দিয়ে যে কত কিছু চেঞ্জ করা যায়। একটা বৃদ্ধার ঘরে সে কলা ঝুলিয়ে রাখতেছে, একটা কুকুরকে সে খাওয়াচ্ছে, একটা মরা গাছকে পানি নিচে এনে দিচ্ছে, কন্টিনিউসলি সজীবতায় ভরে গেল, একটা সময় সেখানে প্রজাপতি বসা শুরু করলো, একটা বাচ্চাকে এডুকেশনের ব্যবস্থা করে দিচ্ছে ছোট্ট পরিসরের ভিতর দিয়ে। এই হলো হ্যাপিনেসটা থাকা। তো আমরা চাচ্ছি এরকম একটা হ্যাপিনেস নিয়ে কাজ করা সমাজে। যেহেতু আজকের আপনারা যারা অডিয়েন্স আছেন, আমাদের সাথে যারা পুরাতন আছেন, এই মেসেজটা দেওয়ার মানে হচ্ছে সবাই মিলে ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন যার যার জায়গা থেকে যদি করা যায়, আমরাও কোনো কিছু ভালো কিছু করতে পারি। আর আগের যে যা ভিডিওটা দেখালাম, যে দিন শেষে আমাদেরকে যেতে হবে, এখান থেকে বিদায় নিতে হবে, কি করে যাচ্ছি, কি রেখে যাচ্ছি স্মৃতিস্বরূপে দুনিয়াতে জন্য, দুনিয়াতে আমার কি কর্মটা ছিল, এটার জন্য নিজেকে মূল্যায়ন করতে পারি। এই জন্য এই ভিডিওটা দেখা। তো এডু পরিবার এরকম যেগুলো সেভাবে সাহায্য করার জন্য, যে কিছু ছোট ছোট কন্ট্রিবিউট করার জায়গাটা আমরা কাজ করব। যারা অভিভাবক আছেন তাদের জন্য এই মেসেজটা দিচ্ছি, যে সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহটা গড়ে তোলা এবং সঠিক শিক্ষা পরিবেশ তৈরি করা। আমাদের বর্তমানে শিক্ষা মানে ব্যবস্থাপনা আছে, আমরা এটা খারাপভাবে বলি আর ভালোভাবে বলি সেটা আমরা সবাই কম বেশি জানি। জাস্ট নামে পড়া, আসলে এটা গতানুগতিক, যে একটা বাচ্চাকে পাঠাচ্ছি সরকারি যেগুলো স্কুল আছে বিশেষ করে, সেগুলো তো আরো দুর্দশা অবস্থা। হ্যাঁ, একের পর এক পাশ করে যাচ্ছে, কিছু বাচ্চা 1 থেকে 10 মানে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বা টেনের মধ্যে থাকতেছে, আর বাকি বাচ্চাগুলো কিভাবে বড় হচ্ছে একের বার একটু চিন্তা করে দেখা। এবং দিন শেষে, বছর শেষে, যখন সে ইন্টার পেরিয়ে কলেজ ভার্সিটি পেরিয়ে চাকরির বয়সে যাচ্ছে, এই যে আমরা শুনতে হয় 25 লক্ষ বেকার, 30 লক্ষ বেকার, এরপর চাকরি যখন আমরা প্রতিষ্ঠানের হিসাবে দিতে যাই, যাদেরকে চাকরিতে নিয়োগ দিতে যাই, এডুকেশনাল মোটামুটি ব্যাকগ্রাউন্ড আছে, অত বড় কথা না, ডিজিটাল স্কিল, যদি কম্পিউটার জানাশোনা, আরো চাকরির ক্ষেত্রে আরো যে কিছু জানা উচিত ছিল তার আগের বয়স থেকে পড়াশোনা অবস্থাতেই, এসব মিসিং হবে, কিছু পাওয়া যায় না এগুলো। কিন্তু বেকার, চাকরি চাই, ফ্যামিলির বড় ছেলে, অনেক তথ্য শুনতে হয়। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে সিস্টেমটা একাডেমিক রানিং আছে, এটাতে আরো যদি 2 4 10 20 বছর এভাবেই থাকে, এইভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানরা বড় হবে। কিছু সংখ্যক হাতে গোনা ছাড়া বাকিগুলো অ্যাজ ইউজুয়াল একই, সবার চিত্রটা সব পরিবারে তাই দেখা যাবে। সব ফ্যামিলিতে হতাশার চিহ্ন আছে বাচ্চা কাচ্চাকে নিয়ে, সন্তানকে নিয়ে। তো যাই হোক, এইটাকে একটু ব্যতিক্রম করা, ছোট্ট আমরা চাচ্ছি এখানে কন্ট্রিবিউট করা, চেঞ্জ, পরিবর্তন নিয়ে আসা, যে পরিবর্তনটা ভিডিওতে দেখানো হচ্ছে। তুমি এককভাবে চেষ্টা করো, তোমার আশেপাশে যেটুকু হ্যাপি করা যায়, খুশি করা যায়, ওইটাই তোমার জন্য সুখটা নিয়ে আসবে। তা আমরা ওই পরিবার থেকে কিছু করার জন্য চেষ্টা করছি, যেটার মধ্যে আমরা পড়াশোনার প্রতি যাতে আগ্রহটা হয় বাচ্চাদেরকে, সেটার জন্য কিভাবে কি করা যায়, ডিজাইন করা যায়, একাডেমিকের বাইরে কিভাবে তাকে আরো আগ্রহ করা যায়। এখন তো ডিজিটাল আসক্ত বাচ্চা কাচ্চা, মোবাইল গেমিং এ আসক্ত, পড়াশোনায় মনোযোগ দিতে চাচ্ছে না, পড়তে মনে চায় না, যাও বা পরে ঠিক মতো রেজাল্টটাও হয় না, আসলে পরীক্ষার খাতায় যে কি করে বাবা মতো ওখানে দেখাও যায় না। এরকম অনেকগুলো সিচুয়েশন আমরা ফেস করি পড়াশোনা করাইতে গিয়ে, দেখি যে ঠিক মতো পড়াশোনা করায়, টিউটরও দিচ্ছে, অনেক কষ্ট করতেছে, টাকা পয়সা ঢালতেছে, রেজাল্ট ঠিক মতো হয় না। আবার অনেক ভালো পড়ে, মনে রাখতে পারে না, নানান রকম নানান কিসিমের সমস্যা আছে। তো এটাকে আসলে কিভাবে কি সলভ করা যায়, সেটার জন্য একটু শিক্ষার মধ্যে চেঞ্জ নিয়ে আসা, সেটা একটা প্রথমটা আমি বলছি, একটু অন্যভাবে তৈরি করা। শুধুমাত্র পরীক্ষার ফলাফলের দিকে যাতে নজর না দেই আমরা, কর্মমুখী দক্ষতাও এটার পর জোর দেওয়া, যে বাচ্চা কি চায়। একটা বাচ্চা তো, কেউ ভালো লেখাপড়া করে, কেউ তো খেলাধুলায় ভালো করে, কেউ তো ছবি আঁকায় ভালো করে, কেউ তো নিজে থেকে কিছু বানাইতে ভালোবাসে, ক্রিয়েটিভিটি তার মধ্যে আছে। এইটা আমরা বাছাই করি, আমরা আমাদের চাচ্ছি, ইউরোপিয়ান এগুলো যদিও আছে, আমরা এডু পরিবার চাচ্ছি বাচ্চাদেরকে, যারা আমাদের সাথে অ্যাড হচ্ছেন, তাদেরকে একটু ক্রিয়েটিভিটি বের করা, আমরা ওদের কাছ থেকে জানতে চাই, ওদের মতো করে ভাবতে চাই যে ওরা কি চায় আসলে, সেটা বাবা মার সাথে আবার একসাথে বসে এটাকে সলভ করা যায়, আসলে কিভাবে সমাধান করা যায় তার বাচ্চা যেটা চাচ্ছে। এই জন্য আমরা নজরে শুধু পরীক্ষার দিকে আমরা হ্যাপিনেস না, আমরা আরো চাচ্ছি ও কি চায় সেটাকে আমরা ফোকাস করছি, যাতে ওর লাইফ টাইম এটা ভালো একটা ফলাফল আসে। ডিজিটাল আসক্তি থেকে মুক্ত রাখার জন্য আমরা কি করেছি, যে 6 এর বাচ্চা, আমাদের 5 থেকে শুরু হবে, এটা প্রথমে ছিল না। অনেক আমাদের যারা, আমাদের পুরনো অডিয়েন্স যারা আছেন, যারা আমাদের সাথে অনেক দিন ধরে জড়িত আছেন, অনেক বাচ্চা বলছে 5-এ পড়ে ভাই, সব প্রতিষ্ঠান 10 মিনিটস স্কুলের কথা 6 থেকে 10, এসিএস ফিউচার স্কুল 10, শিখো 6 থেকে ষষ্ঠ থেকে দশম, আরো যত আছে সব ষষ্ঠ থেকে দশম। অন্তত আমরা বলছি ঠিক আছে, তাহলে আমরা আরো একটা ক্লাস নিচে নিচ্ছি, 5 থেকে হবে, পঞ্চম শ্রেণী থেকে দশম। ইন্টারমিডিয়েট ভার্সিটি হয়তো আমাদের আস্তে আস্তে পরবর্তী বছরগুলোতে অ্যাড হবে। আমরা চাচ্ছি শুধু এইটা না, আমাদের এডু পরিবারের মূল লক্ষ্য যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী, যে বাচ্চাটা আজকে 5-এ পড়ে, সে 6-এ উঠবে, 6 থেকে 7-এ উঠবে, এভাবে স্কুল শেষ করবে, কলেজ লাইফ শেষ করবে, ভার্সিটি শেষ করবে, তারপর তার চাকরির জন্য যাতে আমরা সহায়ক হইতে পারি,
চাকরি নিজেরা দিতে পারি, চাকরি যেখানে যাবে যাতে বলতে পারে এডু পরিবার থেকে তুমি আসছো যেহেতু, ঠিক আছে দাও তুমি চাকরি করো, এইভাবে তাকে স্কিউড করা। অথবা বিদেশে হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে যাবো, ওকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়া, আর্থিকভাবে সহায়তা করা, এই ধরনের মেন্টালিটি নিয়ে যেমন আজীবন একটা বাচ্চার সাথে থাকতে চাই, ওই পরিবারের সাথে থাকতে চাই। যার কারণে আমরা কোনো স্কুলিক নাম দেইনি, নাম দিয়েছি এডু পরিবার, যে পরিবারটা হবে শিক্ষা কেন্দ্রিক পরিবার। বাচ্চাও আমাদের সাথে থাকবে, বাচ্চার বাবা মাও আমাদের সাথে থাকবে, এবং বাচ্চার ভবিষ্যৎ যেন আমাদের সাথে জড়িত থাকে, যেটা বাবা মার সাথে অংশীদার হিসেবে আমরা থাকতে চাই লাইফ টাইম। এই জন্য নামটা এডু পরিবার নামকরণ করা হয়েছে। তারপরে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায়, সেটার জন্য আমরা সেই পরিবেশটা তৈরি করব ক্লাসের মধ্যে। সঠিক শিক্ষা পদ্ধতি, উপযুক্ত প্ল্যাটফর্ম, যে ডিজিটাল যেগুলো এখন বোর্ড আছে, অনেক কিছু আছে, সেই প্রযুক্তিগুলো আমরা ইউজ করবো যাতে ভবিষ্যতে বাচ্চা ছোটকাল থেকেই ট্রেন্ড হয়। তারপর সন্তানের শিক্ষার জন্য প্রতিটি প্রয়োজন পূরণে আর্থিক সহায়তা করা। অনেক বাবা মার আছে ভর্তি, যদি স্কুলের খরচ দেয় এদিক হয় না, এদিক দিলে ওই দিক হয় না, মানে বই কিনলে জামা কাপড় হয় না, জামা কাপড় কিনলে বই হয় না, মাসের বেতন দিলে আর একটা সংসারে টানাটানি পড়ে। এটা আমাদের অ্যাভারেজ চিত্র কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে। তা আমরা চাচ্ছি যে যেসব পরিবার একটু আর্থিকভাবে টানাপোড়েনের মধ্যে আছেন, তাদেরকে সারা বছর বাচ্চার পিছনে বই, খাতা পেন্সিল, ক্যালকুলেটর বলতে পারেন, অনেক ক্ষেত্রে ডিজিটাল শিক্ষার জন্য মোবাইল প্রয়োজন হতে পারে, ল্যাপটপের প্রয়োজন হতে পারে, এইগুলো আমরা একটু উইদাউট ইন্টারেস্ট, কোনো মাত্র সুদ ছাড়া যে টাকাটা যে পারচেস করা, সেইটা আমাদের পরিবারকে দেয়া, যাতে ওইটা তারা ভেঙে 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 মাসে মাসে টাকা দিও, যে আমি 3 মাসের মধ্যে টাকাটা দিব, 6 মাসের মধ্যে টাকাটা দিব, অথবা 1 মাস পরে দিব। এরকম ফ্যাসিলিটিটাও আছে যাতে সন্তানের পড়াশোনা ব্যাহত না হয়, তার প্রয়োজনটা যাতে পূরণ হয়। পরিবারকে অর্থনৈতিক চাপ মুক্ত রাখা, যে একটা ফ্যামিলিকে আমরা বলছি ছোট ছোট কন্ট্রিবিউট করতে চাচ্ছি, যেটা ভিডিওতে যেটা আমরা ওটাই মিন করছি, যে এটা আমরা ছোটভাবে আপনাদের পাশে থাকতে চাই। বিনিয়োগের সুযোগের মাধ্যমে সন্তানের মাসিক শিক্ষার খরচের নিশ্চয়তা। বিনিয়োগ খরচ মানে সবাই তো ব্যবসা করছে, সবাই শুধু শিক্ষা নিয়ে পড়ে আছে, এটা করবে ওটা করবে এইটাগুলো নিয়ে। আমরা পরিবার কেন্দ্রিক চিন্তা করতেছি, বাচ্চার সাথে বাবা মাকে নিয়েও চিন্তা করছি। যেসব ফ্যামিলিতে আর্থিক, সেখানে সাপোর্ট দিচ্ছি। যাদের আবার একটু পয়সা আছে ব্যাংকে রাখে, যেখানে সুদ হয়, ব্যাংকের টাকা তো আসলে যেভাবেই সংজ্ঞা করে দেই না কেন, আমাদের এখানে বিভিন্ন প্রকল্প, আমরা ল্যাপটপের বিজনেস আমরা করি, বইয়ের ব্যবসা আমাদের আছে, এডুকেশন এটা আমরা শুরু করেছি। আমাদের আরো একটা ব্যবসা আছে যেখানে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস আমরা বিক্রি করে থাকি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। সেই ব্যবসাতে যদি হালালভাবে বিনিয়োগ করে, সেখানে ব্যাংকে 1 লাখ টাকায় 500-700 টাকা দেয়, কিন্তু আমাদের যার সব পরিবারের আর্থিক সুবিধা আছে, অন্তত মাসে 20,000 টাকা রেখে দিচ্ছে মাসিক চুক্তিতে, বা 50,000 টাকা রেখে দিচ্ছে, বা 1 লাখ টাকা রেখে দিচ্ছে, সেখান থেকে ব্যাংক থেকেও 4-5 গুণ হালাল ভাবে যে মুনাফাটা আসে সেটা বন্টন করে দিচ্ছি। দেখা গেল 2,000-2,500 টাকা প্রতি রাখে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসে। আমাদের এরকম 4-5 বছর ধরে প্রজেক্টগুলো রানিং আছে, অনেক মেম্বার আমাদের সাথে জড়িত আছেন আগে থেকেই। তো এটাও আমরা এডু পরিবারের যারা ফ্যামিলিতে যুক্ত হবেন তাদের জন্য ব্যবস্থাপনা রেখেছি। বাচ্চার এখন টাকাটা দরকার হচ্ছে না, রেখে দিচ্ছে, এখান থেকে হালাল ভাবে ব্যাংক থেকে 4-5 গুণ মুনাফা নিচ্ছে, যেটা বাচ্চার পড়াশোনার জন্য ব্যবহার করতেছে প্রতি মাসে। এটাও এডু পরিবারের তাদেরকে সহযোগিতার জন্য এই ব্যবস্থাপনাটা নিয়ে আসছে। এইটা আমরা এভাবে হেল্প করতে চাচ্ছি। আর পড়াশোনার মধ্যে আমরা কিভাবে একটা বাচ্চাকে হিউম্যানিটি, যেটা মানসিক মূল্যবোধ শেখানো, বা বাবার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করা, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, আমরা জাস্ট আমাদের এটা প্রত্যেকটা শ্রেণী মানে পড়াশোনার মধ্যেই যুক্ত হবে, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আছে। ক্লাসটাকে গল্পের ছলে পড়ানো, রিয়েল লাইফের সাথে মিলিয়ে পড়ানো, যেটা ব্যতিক্রম ভাবে আমরা শুরু করতে যাচ্ছি ভিডিও তৈরি করার মাধ্যমে তৈরি। এটা ক্লাসটা হবে একটা, দেখেন, মানবিক মূল্যবোধ। আমরা দেখেন এই বাচ্চাদের যদি এটা দিয়ে শুরু করি একটা ক্লাসে, জাস্ট ওরা কিভাবে মেসেজ, যে বাবা মা হিসাবে আমরা এটা কিভাবে দেখি, আপনারা নিজের এটা বলতে পারেন যে আমরা কিভাবে এটা দেখি। একটু দেখেন, 1-1.5 মিনিট, এটা খুব বেশি সময় লাগবে না। সরি, আমি যেটা দেওয়ার কথা সেটা আরেকটাতে চলে গিয়েছে।
এটা কি মেসেজ দিচ্ছে একটা বাচ্চা? আমরা তো স্কুলে বাচ্চাদেরকে পাঠাই, বাচ্চারা কিন্তু এটা ফেস করে, আমাদেরকে বলে, সে আমাদের বাচ্চারা যেহেতু পড়াশোনা করে, আচ্ছা আব্বু আমার বান্ধবী এইটা টিফিন নিয়ে আসছে, ওইটা টিফিন নিয়ে আসছে, এটা অমুকে এটা নুডলস এনে দিছে, অনেকে ডিম ভেজে দিছে, কত রকম গল্প করে না ছোট ছোট বাচ্চারা। তখন দেখেন এখান থেকে এটা এরকম একটা ক্লিপ কি করে, একটা মেসেজ দিচ্ছে যে তুমি তোমার বন্ধু যারা আছে তাদের সাথে তোমার যা আছে এটাকে শেয়ার করা। অনেকেই আছে, বন্ধুরা তো জানে, আমরা তো জানবো না আমাদের বাবা মা হিসাবে, ওরা ক্লাসে ফেস করে এগুলা। বা আমার বাচ্চাকে আমি ভালো কিছু দিতে পারিনি, হয়তো একটা আপেল দিয়েছি, অথবা সেটাও কিছু দিতে পারিনি, হয়তো 10 টাকা পকেটে দিয়েছি, বাবা তুই এটা কিনে খাস, যেভাবে আমি আমার সামর্থ্যের মধ্যে ম্যানেজ করা দরকার সেটা করছি। কিন্তু ক্লাসের মধ্যে এটা হয়, বা এটা যদি আমরা এদেরকে মূল্যবোধের জায়গাটা শেখাই, সেটা দেখুন কেমন হয়। শুধু এটা তো পড়াশোনার ভিতরে, আর এই মেসেজটা দেখেন এটা কিভাবে একটা বাচ্চা অবস্থাতে তার জিনিসটাকে চেঞ্জ করে। এটা ছোট, এটা মনে হয় এটা 1 মিনিটের একটু মতো এরকম একটা দিয়ে একটা সমাজকে কিভাবে বাচ্চারাই চেঞ্জ করতে পারবে, যদি আমি এই ক্লাস 5 থেকে যদি ওদেরকে এডুকেটেড করি এগুলো দিয়ে। আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম ওরিয়েন্টেড করা হচ্ছে যে এগুলো আমরা হয়তো নিজেরা তৈরি করব, কোনো কোনো ডকুমেন্টারি আমরা বাইরে থেকে হায়ার করব, এইভাবে দিয়ে আমরা বাচ্চাদের একটা শেখানোর জন্য চেষ্টা করছি যেটা কি করে কি করা যায়। এটা বোঝাও একটা বাচ্চা একটা দায়িত্ববোধ থেকে জানানো যে আমি কিভাবে, মানে ভিতরে যে এটা যদি এরকম নাই, জাস্ট একটা এটা শেয়ার করে, এটা যে একটা বাচ্চাকে যদি আমরা ইন্সপায়ার্ড করার জন্য বিভিন্ন মোটিভেশনাল এগুলো স্টোরি তৈরি করি, স্টোনে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন তো একটা বাচ্চা অবস্থায় যখন তার শুরু হচ্ছে, বড়র দিকে যাচ্ছে, আস্তে আস্তে সমাজের কাজের জন্য তাকে নিযুক্ত হইতে হবে, তার আগে নিজেকে কিভাবে গড়ে উঠছে। ফ্যামিলি থেকে তো আমরা পড়াশোনাটা নিয়েই ব্যস্ত থাকি, তোর পড়াশোনা আজকে কেমন হলো, টিচারদের সব অঙ্ক ঠিক মতো হয়েছে কিনা, টিচারের বকা খেয়েছিস কিনা, হোমওয়ার্ক ঠিক মতো হয়েছে কিনা। এর বাইরে যে আরো কত কিছু আছে ওই বাচ্চাটার জন্য, দুনিয়াতে চলা ফেরার জন্য, আগামীতে তার জন্য কি কি ওয়েট করতেছে, এতগুলো নিয়ে চিন্তা ভাবনা আমাদের কে করবে, কতজন করবে এটা নিয়ে। তা আমরা এইরকম এমন এমন জায়গায় শিক্ষার ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলো কাজ করার চেষ্টা করছি, যাতে আমাদের বাচ্চাগুলো যাতে সুন্দরভাবে গড়ে ওঠে। তা আমরা তো এটা করলাম, একটা মানসিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধের জায়গাগুলো কাজ করি। আরো একাডেমিকে তো রাখতে হবে, একাডেমিক ছাড়া তো আসলে একটা আর এই কোচিং বলেন আর স্কুলিং বলেন আর শিক্ষা প্রোগ্রামটা বলেন কার্যকর হবে না, একাডেমিকটা প্রায়োরিটি দিতে হবে, তাই না? এটা যেহেতু আমাদের স্কুলিং সিস্টেম ন্যাশনাল সিস্টেম, এটাকে আমাকে প্রায়োরিটি দিতেই হবে। স্বাভাবিকভাবে একাডেমিক যে বিষয়গুলো আমরা আমাদের এডু পরিবারে রাখছি, ষষ্ঠ থেকে অষ্টম, এখানে পঞ্চম থেকে হবে, পঞ্চমেরও সব সাবজেক্ট আছে। ষষ্ঠ থেকে অষ্টম বাংলা আছে, গণিত আছে, ইংরেজি আছে, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ, এটা হচ্ছে ষষ্ঠম থেকে অষ্টম। এই মোটা হচ্ছে 1 2 3 4 5 6টা সাবজেক্ট এখানে আছে যেগুলো ম্যান্ডেটরি লাগবেই। নবম থেকে দশম এখানে বিজ্ঞানের সাবজেক্ট আছে, মানবিকের আছে, এবং কি আছে, বিজনেসের জন্য, ব্যবসা শাখার জন্য আছে কিন্তু। দেখেন এখানে হিসাব বিজ্ঞান আছে, যারা ইয়েতে আছেন ব্যবসায় আছেন, যারা অর্থনীতি পরিণতি, যারা ইয়েতে আছেন মানবিক ইয়েতে আছে বিভাগে আছেন, আর যারা সায়েন্সে আছেন তাদের ফিজিক্স কেমিস্ট্রি, তারপর রসায়ন, তারপরে আছে আপনার হায়ার ম্যাথ পর্যন্ত আছে এখানে, তাই না? এইগুলো মোটামুটি নবম দশম। অভিভাবকের জন্য একটা যেটা আমরা রেখেছি এক্সট্রা, অভিভাবককে পড়তে যেহেতু হবে, অভিভাবক কি পড়বে সেটার জন্য আমরা রেখেছি মডার্ন ইসলামিক প্যারেন্টিং এবং কর্মমুখী শিক্ষা। বাচ্চার সাথে বাবা মাও পড়বে, একসাথে পড়বে, খুব মজা হবে। একাডেমি কি অঙ্ক শিখবে বাবা মা? না, অঙ্ক বাংলা শেখার দরকার নাই। যখন আমরা কর্মমুখী শিক্ষা বা আপনার সন্তানকেও যে ক্লাসটাতে দিব, ওই ক্লাসে বাবা মাও অ্যাটেন্ড থাকবেন, একই জিনিস শিখবেন, ছোট্ট ইজি ভাবে মোবাইল দিয়ে শেখা যাবে। বাচ্চা শিখছেন, মাও শিখছে, অথবা বাবা শিখছে, অথবা কেউ না কেউ শিখবে। যখন একসাথে এটা প্র্যাকটিস করতে যাবে তখন খুব মজা করে শিখবে, মা বাচ্চাকে শিখাবে, বাচ্চা মাকে বলবে তুমি এটা ভুল করেছো, এটা এইভাবে স্যাররা দেখিয়েছেন, আমাদের মেন্টর এভাবে দেখিয়েছেন। এই যে একটা বন্ডিং হচ্ছে লেখাপড়ার ভিতর দিয়ে, পরস্পরের বন্ধুত্ব, একসাথে পথ চলে। এখন অনেক ফ্যামিলি, আমরা এটা খারাপভাবে নেওয়ার দরকার নেই, যে অনেক বাবা মা আমরা হয়তো 6 7 8 9 বাচ্চারা বড় হয়ে গেলে তাদের সাবজেক্ট আমরা ঠিক মতো বুঝতে পারি না, ফিজিক্সের অঙ্কগুলো বুঝি না, হায়ার ম্যাথ তো বুঝি না, ম্যাথের অনেকগুলো কঠিন আছে। বাবা মা পাশে থাকেও আসলে কি করছে, কতটুকু বুঝছে, এটা কিন্তু আমার বোঝার অবকাশ থাকে না। আচ্ছা না বুঝলাম, কিন্তু আমি যদি এমন একটা শিক্ষা রাখি যেটা বাচ্চাও শিখছে, মাও শিখছে, বা বাবা শিখছে, এবং দুটার যদি একসাথে বাবা মা শিখতে যায়, প্র্যাকটিস করতে যায়, ওই থ্রোতেও তো বাবা মার সাথে সন্তানের একটা ঘনিষ্ঠতা বাড়ছে। যে চলো আমাদের যে গ্রাফিক ডিজাইন শিখিয়েছে স্যাররা, এখন এটা মাকেও শিখেছে, সন্তানকেও শিখেছে, বা বাবাকেও শিখিয়েছি, প্র্যাকটিস করছে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার যাদের আছে সেটা, যে দুটো দিয়েই কাজ শেখা যাবে। আমরা শেখাবো মোবাইল দিয়েও যাতে করা যায়, ল্যাপটপ কম্পিউটার যাতে করা যায়, দুটো ভাবে আমরা শেখাবো। তবে দেখা যাচ্ছে একসাথে সন্তান আর বাবা মা ওই ডিজিটাল স্কিলগুলা
একসাথে শেখার সুযোগ পাচ্ছে। সুযোগ পাওয়ার পরে একটা কোর্স যখন কমপ্লিট হচ্ছে, পড়াশোনাও চলছে একত্রে, বাবা মার সাথে শুধু এইখানে বা সন্তান কানেক্টেড হচ্ছে কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে। আবার ছোট ছোট আয় রোজগারের ব্যাপার আছে এখানে। সন্তান না করুক, বাবা মা বসে থাকার চাইতে সন্তানকে দেখিয়ে দেবে যে তোর সাথে আমি শিখছি, আমি এখন এই যে আমি ছোট ছোট আয় রোজগার করা শুরু করেছি। এরকম একটা জিনিসও কিন্তু আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকবে, এই জন্য অভিভাবকদের জন্য এটা আছে। এইভাবে আমাদের একাডেমি, এটা কারা পড়াবেন বা কিভাবে পড়াবেন, তার আগে ডিজিটাল স্কিলগুলো দেখি আমরা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সব ফ্রি অফ কস্ট এগুলো শেখানো হচ্ছে, একাডেমিক কস্ট, একাডেমিকের বাইরে এগুলো শেখানো হচ্ছে। একাডেমিকটা তো লামসাম একটা টাকা তো রাখতেই হবে, অনেক টিচারের এখানে সংযোগ আছে, ব্যবস্থাপনা আছে। কিন্তু যেগুলো ডিজিটাল স্কিল, যেগুলো খুবই এফেক্টিভ হবে সন্তান এবং বাবা মার ক্ষেত্রে, লাইফ টাইম এগুলো কাজে দেবে, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, স্পোকেন ইংলিশ, হাতের লেখা সুন্দর করা, এটা আমাদের এখানে নাই, এটা যুক্ত হচ্ছে। আরবি শিক্ষা, অ্যাফিলিয়েট মার্কেটিং, এআই, খুবই ইম্পর্টেন্ট একটা লার্নিং এখনকার সব বাচ্চা অভিভাবকের জন্য। চরিত্র গঠন, এটা নিয়েও আমাদের টপিক আছে। এগুলো সবকিছু বিনামূল্যে ছাত্ররা একাডেমিকের পাশাপাশি এগুলো তারা শেখা শুরু করবে। এগুলো কে শিখাবেন? এগুলো টোটাল কম্বাইন করার জন্য আমরা শিক্ষক প্যানেল কাদেরকে রাখা হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয় নামি দামি, যেগুলো ঢাকা ভার্সিটি আছে, বুয়েট আছে, মেডিকেলের আছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এখন পর্যন্ত যেগুলো যুক্ত হচ্ছেন তাদের সংখ্যা বলছি, জাহাঙ্গীরনগরের আছে এবং ডুয়েটেরও আছে। এখানে কিছু আছে ছাত্র রানিং যারা পড়াশোনা করছেন, কিছু আছে প্রাক্তন টিচার আছেন, বা অন্যান্য আরো দেশের অনেক সুনামধন্য স্যারেরা আছেন, আমরা কয়জনকে চিনি আর জানি, যারা হয়তো ফেসে আননোন কিন্তু সে লোকালে অনেক ভালো পড়ান, তার সুনাম ওই এলাকাতে আছে, ওই ডিস্ট্রিক্টে তার সুনাম আছে। এমন টিচারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কারণ এডু পরিবার সারা বাংলাদেশের টিচারদেরকে নিয়েও শিক্ষক বাতায়ন বা শিক্ষকদের কর্মমুখী করা, শিক্ষককে ডিজিটাল, অনেক শিক্ষক আছেন ভালো পড়াইতে পারেন কিন্তু উনি ডিজিটাল ক্লাসরুমে ক্লাস নিতে পারেন না, জুমটাতে ঠিক মতো পরিচালনা করতে পারেন না। অনেক কিছু বিষয় আছে যারা একটু মানে স্যারদের একটু আগের স্যার যদি আমরা বলি ভাবে, সেই স্যারগুলো নিয়ে আমার একটা কার্যক্রম আমাদের আছে, এক সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যারা টিচার আছেন তাদেরকে আমরা এগুলো আমরা বিভিন্ন ডিজিটাল স্কিলগুলো তাদেরকে শেখাবো। সেই স্যারেরা আমাদের, উনিরাও শিখছেন, আমাদের স্টুডেন্ট যারা হচ্ছেন তাদেরকেও শেখানোর জন্য তারা নিজেরাই সম্মত হয়েছেন। এগুলো আমাদের এই বিভিন্ন ভার্সিটিগুলো আমরা দিলাম। এখানে আমাদের প্রসপেক্টাস যারা ভর্তি হয়েছেন তাদেরকেই দিয়ে দেওয়া হচ্ছে। এখানে জাস্ট কিছু ছবি, এগুলোর চাই আমরা একটু দেখি তো যে বর্তমানে বাজারে অনলাইনে যেসব প্রতিষ্ঠান আছে কি শিক্ষা খরচটা তারা নিচ্ছে বা কিভাবে হচ্ছে। আমি নাম করা তিনটার কথা বলছি, পাশে এডু পরিবারকে ছোট্ট করে রাখছে শেষে একবারে। তারা কোয়ার্টারলি 3 মাস তারা শুধুমাত্র একাডেমিকটাই পড়াচ্ছেন, ডিজিটাল কিন্তু তাদের কোনো কিছুই নাই, তিনোটার কারোর কাছে ডিজিটাল স্কিল নাই। এটা তারা একাডেমিক যথেষ্ট ভালো পড়াচ্ছেন, যথেষ্ট সম্মানের সাথে পড়াচ্ছেন। কস্টিংটা যদি কোয়ার্টারলি মানে 3 মাসের জন্য 10 মিনিটস নিচ্ছে 7,500, এসিএস ফিউচার স্কুল নিচ্ছে 7,500, শিখো নিচ্ছেন 4,500, এটা ওয়েবসাইট থেকে নিয়েছি। তারপরে এডু পরিবার নিচ্ছে মাত্র 1,500 টাকা যদি মাসে বেতন হয়, 3 মাসের জন্য হয়। আর ইয়ারলি যারা এককালীন নিচ্ছে, এক বছরে ওয়ান টাইম পেমেন্ট যারা নিচ্ছে, 10 মিনিটস নিচ্ছে 15,000, এসিএস নিচ্ছে 14,000, শিখো নিচ্ছে 18,000, আমরা নিচ্ছি 3,900 টাকা। টাকার যদি অঙ্ক দেখা যায় প্রায় 4 গুণের 1, মানে দেখা যায় 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ। এখন এখানে আমরা অনেকখানে বলতে পারি কি ব্যাপার, যে এডু পরিবার কেন এত কম মূল্যে সুযোগ দিচ্ছে, এটা কি সস্তা, নাকি স্যাররা ভালো না, না কি শিখতে যাচ্ছে? আমরা এত কিছু বলতেছে ডিজিটাল শেখাবে, অনেক ভালোভাবে শেখাবে, ভিন্ন করে শেখাবে, এত কমটা কিভাবে হচ্ছে, সেটার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। 1 নম্বর, আমাদের 3টা প্রিন্সিপাল আছে, লক্ষ্য আছে। প্রথম লক্ষ্য হচ্ছে এটা ব্যবসা নয়, শিক্ষার বিপ্লবটা ঘটানো। আমরা 5 বছর পরে যেন সমাজে আমাদেরকে কিছু মানুষ বলতে পারে এরা কারা, এরা কিভাবে এটাকে পরিচালনা করে, শিক্ষার মধ্যে এটা একটা ব্যাপকতা নিয়ে আসে, পরিবর্তন নিয়ে আসে। এখান থেকে যারা যেসব ছাত্ররা আসে, ভর্তি হয়, পড়াশোনা করে, ওদেরকে একটু ভিন্নভাবে কেন যেন পাওয়া যায়। এটা যেন আস্তে আস্তে আমাদেরকে মিডিয়াতে আসে, পত্রিকাতে আসে, টিভি চ্যানেলে আসে, আমাদের নিয়ে জন্য একটা গল্পের মতো তৈরি হয়, আমাদেরকে নিয়ে একটা নিউজ করার মতো জিনিস শুরু হয়। এই জন্য আমরা বলতেছি অনেক অনলাইন প্রতিষ্ঠান ব্যবসার চিন্তা করে প্রাইসটা সেট করে, আমরা সেখানে শিক্ষার কাছে সবার কাছে সহজলভ্য করতে চাই। ছোট্ট কিউবটা দেখিয়েছেন, ছোট্ট কন্ট্রিবিউট হিসাবে এটা করতে চাই। দেখা যাক সমাজে হোক গুটি কিছু মানুষের পরিবর্তন, গুটি কিছু পরিবর্তন, ফ্যামিলির পরিবর্তন আসুক, কিছু শিক্ষার ক্ষেত্রে কিছু বাচ্চা কাচ্চা এটা মানে সুযোগটা নিক। এটা হলো আমাদের মানে বিপ্লবটা এখানে রেজ করা, যে না আমরা শুধু ব্যবসা হিসেবে না, শিক্ষার বিপ্লব ঘটানো একটা আমাদের উদ্দেশ্য। আমরা 5 বছর পর নিজেকে চেঞ্জ করে ব্র্যান্ড করতে চাই যে আমরা আসলে সমাজের জন্য কিছু একটা করতে পেরেছি। বিশ্বাসযোগ্যতা দেখানোর জন্য গ্যারান্টি অফার দিচ্ছি। ভালো লাগতেছে না? নতুন তো অনেকে মনে করে কারা না কি পড়াবে বা পড়াতে পারবে কি না। আমরা তো এই
শিক্ষাক্রম তো নতুন না, গত 5 বছর ধরে বিভিন্ন ডিজিটাল শিক্ষা দেওয়া হচ্ছে। শত শত না হাজার হাজার মায়েরা আমাদের সাথে আছে, সেবারা আমাদের সাথে আছে, বিভিন্ন আছে, যারা পুরাতন এখানে অনেকে আছেন তারা জানেন। পাশাপাশি এখন এই শিক্ষাটা নিয়ে আমরাও চাচ্ছি, যেটা গ্যারান্টি অফার কি, যে পড়াইতে আছেন, ভর্তি করেছেন, ভর্তির জন্য তো একবারে নামমাত্র টাকা, সেটা একটু পরে জানাচ্ছি। যে ভর্তি ভালো লাগবে না, 1 মাস পড়াইলেন, আচ্ছা পড়ানোর পরে স্যার আমার ভালো লাগতেছে না আপনাদের পড়াশোনা সিস্টেম ব্যবস্থাপনা, আমার টাকাটা ফেরত দিয়ে দেন স্যার, আমি আর আমার বাচ্চাকে এখানে রাখবো না, বাস শেষ, আপনি টাকাটা ফেরত নিয়ে চলে যান। এই গ্যারান্টি অফার বিশ্বাস কতটা কনফিডেন্স থাকলে আমরা দিচ্ছি। তারপরেও অনেকের ভালো নাও লাগতে পারে, সে চলে যাবে এখান থেকে, তার টাকাটা তার কষ্টের টাকা কেন আমাদের কাছে দিয়ে রাখবে, দরকার নেই এটা। এই জন্য আমরা গ্যারান্টি অফার দিয়েছি বিশ্বাস যাচাই করার জন্য। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এই একটাই কারণ আমাদেরকে কম মূল্যে রাখা, কারণ আপনার বাচ্চা আজকে 6-এ পড়ে বা 5-এ পড়ে বা 8-এ পড়ে বা 9-এ পড়ে, 8 শেষ, 9-এর পর আমরা 10-এ কি বাচ্চাকে পড়াইতে চাচ্ছি না? ইন্টারে কি আমরা ওকে পড়াবো না? ঢাকা ভার্সিটি যখন পরীক্ষার চান্স হবে তখন আমরা পড়াবো না? চাকরি লাইফ ওকে আমরা গাইড করব না? বিসিএস দিতে হবে, প্রাইমারিতে দিতে নিয়োগ দিতে হবে, তারপর এনটিআরসি তে পরীক্ষা দিতে হবে, কত রকম পরীক্ষা বাংলাদেশে চালু আছে, তাই না? এগুলো তো ফেস করতে হবে তাকে। আমরা চাচ্ছি আপনার সন্তানের আজীবনের সাথে থাকা। আমি তো বলেছি যে পরিবারে একবার ভর্তি হবে, পরিবার সহ তাকে এডুকেটেড করা, তার পাশে লাইফ টাইম পর্যন্ত পড়া। আমাদের এক সদস্য বলছে বিয়ে পর্যন্ত থাকবেন কিনা, আমি জি বিয়ে পর্যন্ত থাকবো, ওখানেও সাপোর্ট দরকার আছে, আর্থিক সহায়তা আছে, বুদ্ধি পরামর্শ আছে, সেটাও আমরা ইনশাল্লাহ করব। তো এই জন্য বলছি যে আমরা যেহেতু দীর্ঘমেয়াদী আপনাদের পাশে থাকার জন্য, সন্তানদের সাথে থাকার জন্য এই ব্যবস্থাপনা নিয়ে আসছে, এই জন্য আমরা যে একটা সময় যখন যাবে, আমি একবার দেখেন শেষের লাইনে দেখছি, দীর্ঘমেয়াদী হিসাবে আমাদের খরচটা পুষিয়ে যাবে ইনশাল্লাহ। এটা হয়তো সমান সমান হবে, কিছুটা ঘাটতি হতে পারে। তাহলে আমরা যখন দীর্ঘমেয়াদী একটা বাচ্চা আমাদের ফ্যামিলি হয়ে যাবে, এক পরিবারের সাথে থাকলে আমাদের সুখ দুঃখ আপনারা দেখবেন, আপনাদের সুখ দুঃখ আমরা দেখব, বন্ডিংটা যেন এডু পরিবারের নামকরণের সার্থকতা থাকে। এই তিনটার কারণে আমরা আসলে প্রাইসটা বড় কথা না, যে একসাথে কিছু একটা করতে চাই, সেখানে আপনাদের কন্ট্রিবিউশন লাগবে, আমাদেরও সাপোর্টটা লাগবে, দুজনেই লাগবে। তো এটার জন্য আমরা এভাবে সাজিয়েছি যে ষষ্ঠ থেকে দশম প্লাস অভিভাবক ফ্রি, ষষ্ঠ হোক, সপ্তম হোক, নবম হোক, দশম হোক, সাথে অভিভাবক ফ্রি আছে শেখার জন্য। ওটা ফ্রি, কারণ অভিভাবকটা ম্যান্ডেটরি। প্রথম ভিডিওটা দেখাইলাম না ইমোশনালি, যে আমরা ফ্যামিলিতে কি করছি, কে কতটুকু করবে, একটু বাচ্চার সাথে কিভাবে সম্পর্ক করা যায়, সেটার জন্য প্রথম হিসেবে আমরা এই টেকনিকটাই নিয়েছি। যে আম্মা তুমি অঙ্ক করো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি ফিজিক্স করো, ডিস্টার্ব করবো না। কিন্তু ডিজিটাল স্কিল যখন স্যাররা শেখাবেন, তোমাকেও যা শেখাবেন আমাকেও তাই শেখাবেন, তোমার সাথে আমার থাকতেই হবে। আমি চাই সপ্তাহে একটা ক্লাস করুক, মাসে 4টা ক্লাস করুক, সন্তানের সাথে একসাথে, ওই ক্লাসের সূত্র ধরে বাবা মার সাথে সে সন্তানের বন্ডিংটা হয়, মেয়ের সাথে বন্ডিংটা হয়। তো এই জন্য প্রতি মাসে যাদের একটু আর্থিক টানাপোড়েন আছে, অনেক কিছু ম্যানেজ করতে হয় বছরের শুরুতে, তাদের ভর্তি ফিজ 1,000 টাকা দিয়ে, প্রতি মাসে 500 টাকা বেতন। দেখেন, একটা মফস্বলে চিন্তা করেন তো, যে 500 টাকা দিয়ে আমি ঢাকা ভার্সিটি, বুয়েটের বা আরো যারা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা স্যারেরা আছেন তাদের কাছে পড়ানো সম্ভব? ঢাকা শহর তো কল্পনাই করা যায় না। 5-এর বাচ্চা পড়ে, আমার বাচ্চাকে দিতে হবে, এক একটা টিচারকে 2,000, 2,500, 3,000 টাকা দিতে হয় জাস্ট একটা টপিকের জন্য, ইংরেজি পড়াবে, অঙ্ক পড়াবে, 2,000 নিচে তো ঢাকায় আর পড়াতেই চায় না, তাই দুই সাবজেক্টে দিবে 4,000 টাকা মাসে, তাও। আর আমরা এটা জাস্ট এটা বললাম যে এটা সমাজে কিছু একটা করা, কন্ট্রিবিউট করা, এটাও তাদের জন্য যারা এককালীন দিতে পারবে। যে এক বছর 500 টাকা দিলে তো বছর 6,500 হয়, কিন্তু একটু যাদের সামর্থ্য আছে তারা যদি চায় যে 40% ডিসকাউন্ট, যেহেতু ওয়ান টাইম পেমেন্ট করবে, এর মধ্যে আর ভর্তির খরচ নাই, 1,000 টাকা সহ 3,900 টাকা টোটাল, এখানে আর অন্য কিছু অতিরিক্ত 1,000 টাকার বিষয় নাই। তারা এই এককালীন 3,900 টাকাতে সারা বছর ডিজিটাল একাডেমিক বাবা মা একসাথে এটা পড়তে পারবে ইনশাল্লাহ। আরো বিভিন্ন রিসোর্স সাপোর্ট এগুলো আছে। এই হলো আমাদের জাস্ট একটা এডু পরিবারের জন্য আমাদের সেরা ডিসকাউন্ট বলতে পারেন, অফার বলতে পারেন, সুযোগ বলতে পারেন। শুধু কি তাই, এর পাশে কিন্তু আরো জিনিস আছে দুইটা। একটা হলো এটা সম্পূর্ণ ফ্রিতে স্টাডি কিট। স্টাডি কিট মানে আসলে আমরা একটা বাচ্চার পড়াশোনার জন্য একটা জ্যামিতি বক্স ভালো মানের, যেটা ছবিতে দেখেছি এর চেয়ে বেটারটা দিচ্ছি। ডোমস নামে একটা কোম্পানি আছে, এটা ইন্ডিয়ান, কিন্তু ভালো কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যামিতি বক্স আছে, হাই কোয়ালিটি। এটার পাশাপাশি একটা হাইলাইটার দিচ্ছি পড়াশোনাকে মার্কিং করার জন্য, আমাদের নিজস্ব ব্র্যান্ডের বল পেন দিচ্ছি, একটা লেখার জন্য আমরা তাকে স্লিপ প্যাড দিচ্ছি, একটা স্টাডি ছোট্ট একটা কিট দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, যারা 31শে জানুয়ারির মধ্যে অ্যাডমিশন নিচ্ছেন, সন্তানকে করাচ্ছেন। এটা দেখেন, এটার প্রাইসও কিন্তু 400 টাকার উপরে, আবার আপনার বাসায় কুরিয়ারে পৌঁছে দেবে আমাদের পক্ষ থেকে। তাহলে প্রায় 500 টাকা, তার মানে 1,000 টাকা ভর্তি হোক আর 3,900 টাকা হোক, এই স্টাডি কিটটা সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে আপনাদেরকে, সন্তানের যাতে কাজে লাগে। পাশাপাশি আরেকটা বড় জিনিস দিচ্ছে, লাইফ টাইম মেম্বার কার্ড ফ্রি। কেন? আপনার বাচ্চা মানে আমাদের বাচ্চা, এই বাচ্চাকে আজীবন যদি পড়াইতে চাই, আমরা একটা মেম্বার কার্ড দিচ্ছি ফ্রিতেই, যেটা ফুল টাইম বাচ্চা যতদিন আপনার কাছে রাখবে, আপনার সাথে থাকবে, এই কার্ডটা আপনিও বেনিফিট হবেন যারা ফ্যামিলির বাবা মা আছেন। অভিভাবকগণ প্রশিক্ষণ সারা বছর, এবছর ও বছর না, সারা বছর ফ্রি।
ঘরে বসে অনলাইন থেকে ছোট ছোট আয়ের সুযোগ, এটা বাবা মার জন্য আছে, ছাত্রছাত্রীদের জন্য আছে। প্রতি বছর ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে, 6 থেকে যখন 7 উঠবে তখন তো ডিসকাউন্ট লাগবে, যাতে সে অন্যদের চেয়ে কম পায়। পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ সহজ কিস্তি ইনস্টলমেন্ট, আসলে কোনো রকম ইন্টারেস্ট নেই। কিন্তু বাচ্চার জন্য লাগবে তো, একটা মোবাইল রাখতে পারে, ল্যাপটপ রাখতে পারে যখন ইন্টারে পড়া শুরু করবে, বা অনেকে 9-10-এর ক্ষেত্রেও রাখতে পারে। সেগুলো আমরা একবার সহজভাবে ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ রেখেছি। কার্ড যারা আছে, কার্ডের কারণে নির্ধারিত মেডিকেল হেলথ চেক আপে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। ইবনে সিনার সাথে আমাদের কথা হচ্ছে, তারা আমাদের সাথে বলছেন তোমরা একটা বড় অডিয়েন্স গ্র্যাব করো, তাহলে আমরা তোমাদেরকে তোমাদের এই যারা মেম্বার কার্ডটা দেখাবে, ইবনে সিনার বাংলাদেশের যে কোনো ডায়াগনস্টিকে দেখাবেন, এই কার্ডটা দেখাই, ওরা তো এমনি 20% 25%, সেই সাথে আরো 10% এক্সট্রা হবে। তাহলে সেখানে দেখেন, সারা বছর যদি 4-5 বার দেখান এই কার্ডটা, আপনার বাচ্চারা আপনার নিজের জন্য হতে পারে, কার্ড যার কাছে থাকবে তারই ফ্যাসিলিটিটা পাবেন। এখানে যে ডিসকাউন্ট পাবেন সেই ডিসকাউন্ট 2900 টাকাতে ছাড়িয়ে যাবে একটা সময়, তাই না? তো এই জিনিসগুলো এখানে এই কার্ডের মাধ্যমে আছে। সন্তানের শিক্ষার জন্য প্রতি লক্ষ টাকা বিনিয়োগে মাসে 2 থেকে 2.5 হাজার টাকার হালাল উপায় মুনাফা অর্জনের এই কার্ডের কারণে সুযোগ আছে। অনেক বাবা মার টাকা আছে, আমার 20,000 টাকা ভাইয়াদের কাছে রেখে দিই, এডু পরিবারে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হয় তখন আবার উঠিয়ে নেব। এটার কারণে কিন্তু একটা ভালো মুনাফা মাসে পাচ্ছেন, যেটাতে বাচ্চার ছোট ছোট জিনিস কিনে দিতে পারতেছেন, যেটা আপনার জমানো টাকা থেকে। এইটা হলো লাইফ টাইম মেম্বারশিপ কার্ডটা, একদম ফ্রিতে দেওয়া হচ্ছে ভর্তির পরে। এরপরে আলহামদুলিল্লাহ আমার মনে হয় 30 মিনিটের জায়গায় বেশি দিয়েছি। এখানে আপনাদের কাছে সে ভিডিও ক্লিপটা বলার জন্য সময়টা বেশি হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এখন আমরা কি করি, এক নজরে দেখে নিই আমাদের আদরের সন্তানের ভবিষ্যতের কথা বলেছিলাম যে 30 মিনিটের মধ্যে ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, এটার উত্তর আমি দিচ্ছি। এডু পরিবার আসলে কি সহযোগিতা করছে এক নজরে, তাই আমি একটু দেই। যে মাসিক মাত্র 500 টাকায় একাডেমিক সকল বিষয়ের পাঠদানের সুযোগ দিচ্ছে। দেশ সেরা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অথবা অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাঠ গ্রহণের সুযোগ করে দিচ্ছে। সম্পূর্ণ ফ্রিতে সন্তান সহ বাবা মার ডিজিটাল স্কিল শেখার সুযোগ সুযোগ করে দিচ্ছে। সারা বছরের প্রয়োজনীয় সহায়ক বই, খাতা, কলম, পেন্সিল, মোবাইল, ল্যাপটপ, এগুলো শিক্ষা উপকরণে সহজ ইনস্টলমেন্টের সুবিধা দিচ্ছে। হালাল ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সন্তানের মাসিক শিক্ষা খরচে পূরণের সুযোগ দিচ্ছে। লাইফ টাইম গোল্ড মেম্বারশিপ কার্ডের সুবিধা দিচ্ছে। ফ্রিতে স্টাডি কিট পাওয়ার সুযোগ করে দিচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত। এখন আসলে আমি বলছি, সিদ্ধান্ত আপনার। আপনার সন্তানের ভবিষ্যতে আপনি কতটুকু পাশে থাকবেন ডিসাইড করা একান্তে আপনার ব্যাপার। এই হলো আমাদের মোটামুটি আমাদের প্রক্রিয়া এখানে আছে। তো এই প্রক্রিয়া টক্রিয়া আমি গ্রুপের মধ্যে দিব, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছেন, এটা আমাদের কিভাবে ভর্তি হবে না হবে। আমি একটু প্রশ্নোত্তর পর্বে এখন আপনাদের কাছে যাই, যে আপনাদের কথা একটু শুনতে চাই। আর যারা একটু আগ্রহী আছেন, আমাদের আলোচনাটা শুনেছেন, একটু প্রশ্ন যদি জাগে বা কেমন হয়েছে মতামতটা যদি আমাদের, আমরা যেটা করতে চাচ্ছি আপনার কাছে কেমন মনে হয়, এটাও যদি একটু আমাদেরকে মতামত দিয়ে জানাইতেন। একটু রেখে দিই ফর্মটা আপনাদের জন্য, জুমের মধ্যে ফর্মটা দিয়েছি, বা আপনাদের যে গ্রুপে আপনারা আছেন, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এডু পরিবার প্যারেন্টস ফেরি সেমিনার, এই গ্রুপে যারা আছেন হোয়াটসঅ্যাপে, এখানে আপনি ফর্মটা দিই। এটা হলো আগ্রহী ফর্ম, এই বাচ্চারা বাবা মা যারা আছেন বিশেষ করে তারা এটা পূরণ করবেন। আমাদের ওল্ড মেম্বার যদি কেউ অভিভাবক হন তাহলে পূরণ করতে পারেন, আদারওয়াইজ পূরণ করার দরকার নেই। অভিভাবকের নাম লিখবেন, কোনো টাকা পয়সা লাগবে না ফর্মটা পূরণ করতে, ভয়ের কোনো কারণ নেই। অভিভাবকের বর্তমান অবস্থায় কোন জেলায়, সন্তান কোন ক্লাসে পড়ছে সেটা লিখবেন। আপনার যোগাযোগের মোবাইল নাম্বারটা যদি দিতে পারেন ভালো হয়। 31শে জানুয়ারির মধ্যে ভর্তি করার আপনার ইচ্ছা রয়েছে কিনা, যে ভর্তি করাবো অথবা ভর্তির জন্য চেষ্টা করব। সেমিনারটা আপনার কাছে কেমন লেগেছে বা আমাদের সম্পর্কে আপনার কেমন মন্তব্য আছে, ভালো মন্দ যা মনে হচ্ছে আপনি লিখতে পারেন। এই ফর্মটা দেওয়া আছে, আপনার জাস্ট ওপেন করলেই এটা গুগল ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি, ভয়ের কোনো কারণ নাই, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এটা আপনাদের একটা অভিভাবকের মতামত আমাদেরকে উৎসাহিত করবে এডু পরিবারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এটা জরুরি ফর্ম বলতে পারেন। আর যারা আজকের ক্লাসে এখানে লাইভে আছেন, আমি তাদের সাথে একটু চাইলে কথা বলতে পারি যদি কেউ চান। আমি আছেন, আমাদের 14 স্যার, মঞ্জু স্যারও আছেন। তারা না, যারা অভিভাবক না তারা এই ফর্মটা কেউ পূরণ করবেন না, শুধুমাত্র যারা অভিভাবক, যারা আমাদের কাছে নতুন এসেছেন, ইন্টারেস্টেড আছেন, তারা শুধু এটা পূরণ করলে বেশি ভালো হয়। ঠিক আছে, এখন আমরা বাবা মার উত্তরের কাছে যাচ্ছি। এবং আমাদের ভর্তির এই জিনিসগুলো সবকিছু দেয়া আছে, তথ্যগুলো আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, যার প্রয়োজন হয় আপনারা এডু পরিবার প্যারেন্টস থেকে নিয়ে নেবেন। এখানে সব ইন ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এখন অভিভাবকের প্রশ্ন তো আমাদের মঞ্জুর স্যার আছেন, উনি এটা পরিচালনা করবেন। যাদের হাত উঠানো দরকার, যেসব বাবা মা আপনারা কথা বলতে চান, চাইলে আপনারা আনমিউট করা আছে, আপনারা যে কেউ কথা বলতে পারবেন। স্যার, আপনাকে এই সেশনটা জি নেওয়ার জন্য স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের আজকের এই পুরো বিষয়টা বোঝানোর জন্য। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকতে পারি, স্বাভাবিক বিষয়, আপনি একটু হ্যান্ড রেজ করুন জুমে, হ্যান্ড